পাঁচ দশকের বন্ধু পরিবারকে পাশে পেয়ে আবেগ আপ্লুত শেখ হাসিনা। দিল্লির হোটেল মৌর্যতে এসে দেখা করলেন সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী। চলে ঘণ্টাব্যাপী আলোচনা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ভারতের ইউনিয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা। জুলাইয়ে আবারও হতে পারে ভারত সফর। Next month, Prime Minister is going to Brazil and also to might be Argentina. So I don't know exactly, but it was initially planned next month Prime Minister would come to India. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি। হারিস জোসেফ শুধু নিজেদের নয়, নাম পরিবর্তন করেছে বাবা মায়েরও। দিনক্ষণ ঠিক না হলেও অচিরেই বাংলাদেশ ভারতের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, জুলাইয়ে আবারও ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে সকাল থেকে একগুচ্ছ সৌজন্য সাক্ষাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, ভারতের ইউনিয়ন মন্ত্রীসহ গান্ধী পরিবারের সদস্যরাও দেখা করেন শেখ হাসিনার সঙ্গে। পুরো কর্মসূচি নিয়ে দিল্লিতে ব্রিফ করেন ডক্টর হাসান মাহমুদ। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রোববার শেষ হলেও ব্যস্ততার রেশ যেন কাটে না বঙ্গবন্ধু কন্যার। নয়াদিল্লির চাণক্যপুরীর আইটিসি হোটেলে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন ঐতিহাসিক গান্ধী পরিবারের সদস্যরা। আলাপচারিতায় ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার পরিবারের অন্যতম সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও। পুরনো সম্পর্কের দীর্ঘদিনের স্বজন সুরিতকে পেয়ে যেন অনেকটাই আবেগ আপ্লুত শেখ হাসিনা। প্রায় আধ ঘন্টা আলোচনা শেষে হোটেল থেকে বিদায় নেন সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা। এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ভারত বাংলাদেশ শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। Next month I don't know because next month Prime Minister is going to Brazil and also to might be Argentina. So I don't know exactly, but it was initially planned next month Prime Minister would come to India. It was initially planned. I don't know exactly when the bilateral visit might take place, but it will take place. এর আগে স্থানীয় সময় সকালে প্রধানমন্ত্রীর হোটেলে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এ সময় বাংলাদেশের কৃষি ও পর্যটন খাতে শ্রীলঙ্কাকে বিনিয়োগের আহ্বান জানান। কৃষি এবং ট্যুরিজম ক্ষেত্রে সহযোগিতা, কিভাবে বাংলাদেশে ট্যুরিজমের ক্ষেত্রে শ্রীলঙ্কার ইনভেস্টমেন্ট আসতে পারে সে নিয়ে আলোচনা হয়েছে, কারণ শ্রীলঙ্কা ট্যুরিজমের ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়ে। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মোদী সরকারের ইউনিয়ন মিনিস্টার সুব্রমণিয়াম জয়শঙ্কর। বিভিন্ন বিষয় নিয়ে এ সময় আলোচনা হয় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলে আসা জয়শঙ্করের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনার উপস্থিতি সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বার্তা দিল বলেই সাড়া মিলছে বিভিন্ন মহলে। সুব্রত আচার্য, সময় সংবাদ, নয়াদিল্লি, ভারত। শুধু রাজনৈতিক নয়, গান্ধী পরিবারের সঙ্গে মুজিব পরিবারের রয়েছে এক আত্মিক বন্ধন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন থেকে শুরু করে দুঃসময়ে শেখ হাসিনা ও রোহানাকে আশ্রয় দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। সে কৃতজ্ঞতা থেকেই প্রায় প্রতিবার ভারত সফরে বিরোধী দলে থাকা গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন সময় কাটান শেখ হাসিনা। নরেন্দ্র দামোদর দাস মোদী। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নয়াদিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিকতা শেষে তৃতীয় দফায় দিল্লির মসনদে বসা মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন শেখ হাসিনা। তবে এর পাশাপাশি বিরোধী দলে থাকা কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং গান্ধী পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন শেখ হাসিনা। জড়িয়ে ধরেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এবারের লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাফল্যের জন্য তাদেরকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। আর সোনিয়া, প্রিয়াঙ্কা ও রাহুল তার স্বাস্থ্যের খোঁজ নেন।
তবে এই সম্পর্ক আজকের নয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের মাটিতে আশ্রয় দেন বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে। মুক্তিযুদ্ধের সৈন্য অস্ত্র প্রশিক্ষণ দিয়ে সহায়তা, এমনকি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রেও সবচেয়ে বড় ভূমিকা রাখেন ইন্দিরা গান্ধী। বঙ্গবন্ধুর সঙ্গে ইন্দিরার প্রথম দেখা হয়েছিল 72 সালের 10 জানুয়ারি। তবে তার আগ থেকেই ইন্দিরা গান্ধীর সর্বোচ্চ উদ্বেগ ছিল শেখ মুজিবকে কিভাবে জীবিত ও সুস্থ অবস্থায় পাকিস্তান থেকে ফেরানো যায়। পাকিস্তানের কারাগার থেকে ছাড়া পেয়ে তাই নয়াদিল্লি হয়ে দেশে আসেন শেখ মুজিব। এ তো গেল রাজনৈতিক সম্পর্কের খতিয়ান। সেখান থেকে মুজিব গান্ধী পারিবারিক সম্পর্কে উন্নীত হয় 75 সালে জাতির পিতার হত্যার পর, যখন বঙ্গবন্ধু পরিবারের জীবিত 2 সন্তান কোথায় আশ্রয় নেবেন তার সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। তখন ইন্দিরা গান্ধী নিজ দায়িত্বে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আশ্রয় দেন ভারতের মাটিতে। 75-এর 24 আগস্ট দিল্লিতে পৌঁছান বঙ্গবন্ধুর 2 কন্যা। এর 10 দিন পর ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা হলে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন শেখ হাসিনা। শেখ হাসিনার জীবনীকার সিরাজউদ্দিন আহমেদ লিখেছেন, ইন্দিরা গান্ধী হাসিনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন। 6 বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। রাজনীতির নানা চড়াই উচ্চাই পেরিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের 5 বারের প্রধানমন্ত্রী তিনি। তবে দুঃসময়ে গান্ধী পরিবারের সহযোগিতা আর আশ্রয়ের কথা সবসময় মনে রেখেছেন তিনি। তাই রাষ্ট্রীয় সফরে যতবারই ভারত গেছেন তিনি প্রায় সবসময় কৃতজ্ঞতা জানাতে ভোলেননি গান্ধী পরিবারকে। সোনিয়া, রাহুল কিংবা প্রিয়াঙ্কা যতবারই কাছে পান আত্মিক এক বন্ধনে আলিঙ্গন করেন শেখ হাসিনা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ। মোদির সরকার গঠনের মধ্য দিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক আগামীতে আরও গভীর হবে বলে আশাবাদ দুই দেশের তরফেই। রোববার সন্ধ্যায় নয়াদিল্লিতে রাজকীয় শপথ অনুষ্ঠানের পর একান্ত বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শেখ হাসিনা। শীর্ষ নেতাদের এই সৌজন্য বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশেই একই সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় সুফল মিলবে দ্বিপাক্ষিক সম্পর্কেও। नरेंद्र दामोदर दास मोदी। রাজসিক আয়োজনে রোববার সন্ধ্যায় নয়াদিল্লির ঐতিহাসিক রাষ্ট্রপতি ভবনে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। 5 বছর দেশ পরিচালনায় শপথ নিয়েছেন তার ক্যাবিনেট সদস্যরাও। বর্ণাঢ্য রাষ্ট্রাচারের শেষ পর্বে মঞ্চে ডেকে নেওয়া হয় আমন্ত্রিত 7 দেশের অতিথি সরকার ও রাষ্ট্রপ্রধানদের। এ সময় প্রতিবেশী বাংলাদেশকে প্রাধান্য দেয়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন, খোঁজ নেন একে অপরের। এরপরই উৎসবমুখর রাইসিনা হিলের রাজকীয় বাঙ্কোয়েট হলে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমন্ত্রিত অতিথিরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাগত জানান সবাইকে। সবচেয়ে কাছের, সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী বন্ধুরাষ্ট্রের সরকার প্রধানকে আনুষ্ঠানিকতার ফাঁকে আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সৌজন্য এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদও। দুই নেতাই নতুন করে ফিরে পেয়েছেন প্রধানমন্ত্রিত্ব, তাই আগামীর অগ্রযাত্রাও কিভাবে ত্বরান্বিত হবে সেসব নিয়েও হয় আশাপ্রদ আলোচনা। হাসিনা মোদি শীর্ষ বৈঠকের পর নয়াদিল্লিতে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি জানান, একই সরকারের ধারাবাহিকতা দুই দেশেই, ফলে আগামী শুধুই সম্ভাবনার। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। বাংলাদেশে যাওয়ারও আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশেও একই সরকার, ভারতও একই সরকার, সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে। বাংলাদেশ ভারত বিদ্যমান সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে, আপাতত সেই বার্তাই দিচ্ছেন পররাষ্ট্র সংশ্লিষ্ট নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ। ভারত সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা 7:15 ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। পরে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি একান্ত বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী দিনে আরও দৃঢ় করার আশা জানান দুই প্রধানমন্ত্রী।
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের ভুয়া এনআইডি তৈরির ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তার মন্তব্য জানতে চাওয়া হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাই হারিস ও জোসেফ অনেক আগে থেকেই আলোচিত সমালোচিত। সেই বিতর্কের আগুনে ঘি পড়ে যখন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় জেনারেল আজিজকে। বহুবিধ অভিযোগের মধ্যে অন্যতম অভিযোগ হলো আজিজের 2 ভাই ভুয়া তথ্য দিয়ে একাধিক এনআইডি তৈরি করেছেন। শুধু নিজেদের নামই নয়, পরিবর্তন করেছেন বাবা মার নামও। তোফায়েল আহমেদ ওরফে জোসেফ নেন 2টি আইডি, যার একটি আসল নামে, অন্যটির নাম দেন তানভীর আহমেদ তানজিল, আর হারিস আহমেদ এনআইডি নিয়েছেন মোহাম্মদ হাসান নামে। বাংলাদেশের আইনে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করা এবং একাধিক এনআইডির মালিক হওয়া 2টি অপরাধ। অভিযোগ আছে এই অপরাধে সহায়তা করেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দেরিতে হলেও বিষয়টি আমলে নিয়েছে নির্বাচন কমিশন। এ ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে তারা। এই বিষয়টা নির্বাচন কমিশনের নজরে এসেছে এবং নির্বাচন কমিশন এই বিষয়ে একটা তদন্ত কমিটি গঠন করেছে 3 সদস্য বিশিষ্ট। আমাদের যুগ্ম সচিব নির্বাচন ব্যবস্থাপনা 1 এর নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে এবং তাদেরকে এই বিষয়টা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সোমবার নির্বাচন কমিশনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিইসির কাছে জানতে চাওয়া হয়। তবে সুনির্দিষ্টভাবে আজিজের ভাইদের নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। যিনি এনআইডি পাসটা করছেন উনি অপরাধ করছেন, কোনো না কোনো ফাঁক দিয়ে অপরাধ করার সুযোগটা সে পেয়েছে। কিন্তু তিনি যে নির্মল ব্যক্তিত্ব আমরা তো সেটা বলছি না, কোনো সাফাই করি না, তার বিরুদ্ধে তদন্ত কমিটি হয়েছে। এদিকে হারিস ও জোসেফের পাসপোর্ট জালিয়াতির অনুসন্ধানে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুদক। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। তানজিম সাকিব ও তাসকিনের দাপুটে পারফরমেন্সে টপ অর্ডার হারিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা। এই মুহূর্তে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। ম্যাচের সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, আসলে বাংলাদেশ স্বপ্নের মতো শুরু করেছে এই সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা। শুরুতেই কিন্তু তানজিম সাকিব প্রথম ওভারে উইকেট তুলে নেন, এরপর তার সেই উইকেটের ধারা কিন্তু অব্যাহত ছিল। বাংলাদেশ এরই মধ্যে 4 উইকেট তুলে নিয়েছে এবং সাউথ আফ্রিকা আমরা জানি যে তারা খুব হেভি তাদের ব্যাটিং লাইন আপটা। তারা 38 রানের কিন্তু এরই মধ্যে 4 উইকেট হারিয়ে ফেলেছে। বাংলাদেশের জন্য বলা যায় এটা একটা স্বপ্নের মতো শুরু। বাংলাদেশ কখনোই কিন্তু সাউথ আফ্রিকাকে টি-20 ফরম্যাটে হারাতে পারেনি। আমরা যতটা জানি ওয়ার্ল্ড কাপেও কিন্তু বাংলাদেশ কখনোই তাদের বিপক্ষে কোনো জয় পায়নি। সো বাংলাদেশের জন্য আজকে একটা ভালো একটা অপরচুনিটি এটা, তারা যদি গ্র্যাব করতে পারে। এখনও প্রায় 12 ওভারের মতো খেলা বাকি রয়েছে। যদি তাদের স্কোরটা 110-20-এর মধ্যে রাখতে পারে। আমরা জানি এই উইকেট একটু ট্রিকি, এখানে ব্যাটিং করাটা খুব একটা সহজ না, যেটা আমরা অতীতের ম্যাচগুলোতেও দেখেছি। সাউথ আফ্রিকা কিন্তু এর আগেও এখানে 2টো ম্যাচ খেলেছে, 2টো ম্যাচে লো স্কোরিং ছিল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে কিন্তু তারা খুব অল্প রানে 4 উইকেট হারিয়ে ফেলেছিল। সেখান থেকে যদিও তারা রিকভার করে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে নেয়। শুধুমাত্র বাংলাদেশ ভারতের প্রস্তুতি ম্যাচেই এই মাঠে 300-র বেশি রান হয়েছিল 2 ইনিংস মিলিয়ে। এরপর কিন্তু কোনো ম্যাচে আমরা দেখিনি যে 2 ইনিংস মিলিয়ে 300 কাছাকাছি রান হয়েছে, 150 রানও কিন্তু আমরা দেখিনি। সো এই মাঠে কিন্তু 120 রানের একটা ফাইটিং স্কোর গত ম্যাচে দেখেছি। ভারত 119 করেও জয় পেয়েছে। বাংলাদেশের জন্য কিন্তু আমরা জানি যে ব্যাটিং একটা বড় মাথা ব্যথার কারণ। সো তাদেরকে যত কমে আটকে রাখা যায় সেটা কিন্তু বাংলাদেশের জন্য জয়ের সম্ভাবনাটা আরও ততটাই আসলে বেড়ে যাবে। এবং বলতেই হয় বাংলাদেশ যদি এই ম্যাচটাতে জয় তুলে নেয়, বাংলাদেশ কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের সুপার 8। পরবর্তী যে 2টো ম্যাচ রয়েছে নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে, সেখানে যদি কোনো অঘটন না হয়, বাংলাদেশ যেভাবে খেলছে যদি ধারা অব্যাহত রাখে, ডেফিনেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কিন্তু বাংলাদেশ যেতে পারবে সুপার 8-এ। তবে তার জন্য কিন্তু বাকি সময়টা বাংলাদেশকে খুব ভালো করতে হবে। এবং বলতেই হয় যে গত ম্যাচে বেশ কয়েক ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম যে সৌম্য সরকার ব্যর্থ হয়েছিলেন। তার পরিবর্তে জাকের আলী অনেক, যার ওয়ার্ল্ড কাপ ডেবিউ হয়েছে, দেখার অপেক্ষা তিনি ব্যাট হাতে কতটুকু কী করতে পারেন। তো আমার কাছে নিউ ইয়র্ক থেকে এই ছিল সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত রাজধানীর 21টি পশুর হাট। তবে উত্তরে গাবতলী আর দক্ষিণে সারুলিয়া হাটে শুরু হয়েছে কোরবানির পশু বেচাকেনা। যাদের বাড়ির পাশে হাট বসেছে, ঝামেলা এড়াতে তারা আগে ভাগেই কিনছেন। বড় গরুর প্রাধান্য থাকলেও অনেকেই দর কষাকষি করছেন উট দুম্বার। মরুর দেশের উটের দেখা মিলছে রাজধানীর গাবতলীতে। ডিএনসিসির স্থায়ী এই হাটে এরই মধ্যে 2টি উট আর বেশ কয়েকটি দুম্বা ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। উটের দাম 26 লাখ আর দুম্বা 7 থেকে 10 লাখ। উট তো আর 1 সপ্তাহ হয়েছে, দাম বড়টা 28 লাখ, এটা 26 লাখ। উট দেখার জন্য আসছি, দুম্বা দেখার জন্য আসছি, মেয়ে
দেখতে চাইতেছি, এজন্য ওরা নিয়ে আসছে দেখার জন্য। এই জিনিসটা দেখা অন্যরকম একটা অনুভূতি। গাবতলী পশুর হাটে মহিষের যোগানও কম নয়। শুরুতেই 8 থেকে 14 লাখ টাকা পর্যন্ত দাম চাইছেন ব্যাপারীরা। দাম চাইতেছি 6.5 লাখ। বাজারটা আপনার হলো ভালোই, মোটামুটি ভালো, মাংসটাও ভালো। তবে কোরবানির ঈদে সব থেকে বড় বাজার গরুর। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই স্থায়ী হাটে ঘাঁটি গেড়েছেন ব্যাপারীরা। বিশেষ করে একটু বড় সড়ো গরু নিয়ে আগেভাগেই চলে এসেছেন তারা। শুরুর দিকে তাই 12-14 লাখের গরুই চোখে পড়ছে বেশি। শেষ বেলায় এসে এখন কেবল অপেক্ষা। একদিকে ইজারাদাররা তাদের শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছেন, অন্যদিকে একে একে আসতে শুরু করেছেন দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা। তারা অপেক্ষা করছেন বুধ কিংবা বৃহস্পতিবারের দিকে। বলছেন সপ্তাহের শেষে গিয়ে রাজধানীবাসী হাট কেন্দ্রিক হবে, বাড়বে বেচা কিনা। কেনার জন্য আসেনি, এমনি দেখার জন্য আসছি। একটু আগে আসলাম, পরে তো অনেক দামটা বেড়ে যায়। রাখার জায়গা থাকলে আমি মনে করি আগে কিনাই ভালো। বাচ্চা কাচ্চারা আছে, ওরা দেখবে, লাড়বে, খেলবে। কিনতে যেতে হবেই, তাহলে একটু আগে নিয়ে ঝামেলা মুক্ত হয়ে গেলাম। এবারে ঢাকা উত্তরে 9টি আর দক্ষিণে 12টি স্থানে বসছে কোরবানির পশুর হাট। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম গণমাধ্যমের সামনে আপিল বিভাগের এজলাস কক্ষে বসে বিশেষ অধিবেশন। এতে অংশ নেন সর্বোচ্চ আদালতের উভয় বিভাগের বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি সহ অবসরপ্রাপ্ত বিচারপতিরা। অধিবেশন পরিণত হয় মিলন মেলায়। এ সময় অধস্তন আদালতের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন প্রধান বিচারপতি। বিচার বিভাগকে দুর্নীতির ছায়া থেকে মুক্ত রাখার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। দেশের বিচার বিভাগের ইতিহাসে আজকে একটি নজিরবিহীন ঘটনা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এজলাসে ঢুকলো গণমাধ্যমের ক্যামেরা। এটি কোনো মামলার বিচার কাজের দৃশ্য নয়, তাহলে কেন এত আয়োজন? সংস্কার শেষে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে সর্বোচ্চ আদালতের 1 নম্বর এজলাস। সোমবার বিকেলে যার দুয়ার খোলেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা। এরপর শুরু হয় বিশেষ অধিবেশন। এতে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সাবেক প্রধান বিচারপতি সহ অবসরপ্রাপ্ত বিচারপতিরাও অংশ নেন। ছিলেন আইনজীবীরাও। আদালত কক্ষে গণমাধ্যমের ক্যামেরার সামনে এমন অধিবেশন দেশের ইতিহাসে এটিই প্রথম। অধিবেশনের শুরুতেই কথা বলেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। বিচার বিভাগকে দুর্নীতির ছায়া থেকে মুক্ত রাখার আহ্বান জানান তারা। দুর্নীতি আমাদের বিচার বিভাগে ছায়া ফেলার চেষ্টা করছে। কার্যকর মনিটরিং, আধুনিকায়ন ও দৃঢ় নীতি গ্রহণ করে দুর্নীতির এই ছায়া থেকে আমাদের বিচার বিভাগকে রক্ষা করতে হবে। সমাপনী বক্তব্যে অধস্তন আদালতের নানা সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি। হস্তক্ষেপ চান প্রধানমন্ত্রীর। বেশিরভাগ আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনায় বিচারক, আইনজীবী, আদালতের কর্মকর্তা কর্মচারী ও বিচার প্রার্থীরা অস্বস্তিতে ভুগছেন। সোমবারের পর আদালত কক্ষের ভেতরের এই দৃশ্য দেখানো যাবে না টেলিভিশনে, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভিডিও আপলোড বা ছবি পোস্ট করাও যাবে না বলেও মনে করিয়ে দেন প্রধান বিচারপতি। তবে ব্যক্তি উদ্যোগে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটে এগুলো উপস্থাপন বা শেয়ার করা যাবে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে এবারও থাকছেন অমিত শাহ। প্রতিরক্ষার দায়িত্ব রাজনাথ সিংয়ের হাতে। আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এস জয়শঙ্করের উপরই আবারও আস্থা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি থেকে কে রামমোহন নাইডু, এভিয়েশন আর নীতিশ কুমারের জনতা দলের নেতা রামনাথ ঠাকুর পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এবারের মন্ত্রিসভায় এনডিএর শরিক দলগুলো পেয়েছে 11টি মন্ত্রণালয়ের দায়িত্ব। বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নতুন ইতিহাস সৃষ্টি করেছে চট্টগ্রাম বন্দর। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে বিদেশি জাহাজ ফেরানোর পাশাপাশি কন্টেইনার হ্যান্ডলিংয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে। এ নিয়ে অন্তত $1 বিলিয়ন বিনিয়োগ করল সংস্থাটি। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। সোমবার দুপুরে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে সতর্কতার সঙ্গে ফিরছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান মার্কস লাইনের মালিকানাধীন কন্টেইনারবাহী জাহাজ মার্কস
এর মধ্যে দিয়ে সৃষ্টি হলো বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের নতুন ইতিহাস। মূলত সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিয়েছে। মার্স ডাব্লিউ জাহাজে সিঙ্গাপুরগামী কন্টেইনার তুলে দিয়ে নতুনভাবে দায়িত্ব শুরু করলো তারা। এর আগে চট্টগ্রাম বন্দরে কখনো সরাসরি বিদেশি বিনিয়োগ আসেনি। অর্থনৈতিকভাবে আমরা অনেক বেশি লাভবান হব, খুব ভালো বিদেশি ডলার আমরা পাচ্ছি এবং পাবো আগামী 20 থেকে 22 বছর। পাশাপাশি আমাদের দেশে অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে, আমরা প্রযুক্তি পাচ্ছি, তাদের কাছ থেকে আমরা জ্ঞান পাচ্ছি এবং তাদের কারণে অন্যান্য যারা বিদেশি বড় বড় বিনিয়োগকারী আছে তারাও আগ্রহ প্রকাশ করছে এই দেশে আসার জন্য, বিনিয়োগ করার জন্য। 1300 কোটি টাকা খরচ করে 1 বছর আগেই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ শেষ করেছিল চট্টগ্রাম বন্দর। কিন্তু দেশি না বিদেশি প্রতিষ্ঠান দিয়ে এই টার্মিনাল পরিচালনা করা হবে তা নিয়ে সৃষ্টি হয় জটিলতা। শেষ পর্যন্ত সৌদি আরব ভিত্তিক প্রতিষ্ঠানকে দিয়েই পরিচালনার সিদ্ধান্ত নেয় সরকার। গত 14 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের পর এবার শুরু হলো আনুষ্ঠানিক যাত্রা। In different areas we will try to lift the standards and I'm very pleased to see on the safety requirements you see already a change. We're very happy to educate our Bangladeshi staff. 32 একর জায়গার উপর নির্মিত এই টার্মিনাল একসঙ্গে 3টি জাহাজ ভিড়তে পারবে। বছরে কন্টেইনার হ্যান্ডেলিং হবে 5 লাখ। আর চুক্তি অনুযায়ী 22 বছর সৌদি আরবের প্রতিষ্ঠানটি এই টার্মিনাল পরিচালনা করবে। বহুল আলোচিত এই পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এই বিদেশি জাহাজ বেরানোর মাধ্যমে বাংলাদেশের আমদানি রপ্তানির বাণিজ্যে সৃষ্টি হয়েছে নতুন ইতিহাস। আর বন্দরের ইতিহাসে প্রথমবারের মতো আসলো বিদেশি বিনিয়োগ। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে কমল দে, সময় সংবাদ। বিশ্বকাপে টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে টপ অর্ডার হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে ক্লাসেন ও মিলার জুটিতে এখন দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আছে তারা। এই ম্যাচ বড় পর্দায় দেখতে টিএসসিতে জড়ো হয়েছেন হাজারো সমর্থক। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছে রিপোর্টার তারেক হাসান শিমুলের সঙ্গে। শিমুল, যেভাবে আসলে শুরুটা করেছে 4টা উইকেট তুলে নেওয়ার পরে আসলে এখনই কিন্তু একটা ভালো পার্টনারশিপ করে নিয়েছে সাউথ আফ্রিকা। এবং কি নাসাউয়ের উইকেটের কথা বারবার বলতে হয় এবং কি দর্শকরা এখানে যারা খেলা দেখছেন তারাও কিন্তু একটা আশঙ্কা করছেন যদি কোনো একটা বড় স্কোর আসলে গড়ে দেন সেক্ষেত্রে কিন্তু একটা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জে তৈরি হয়ে যাবে। কারণ এই উইকেটে আমরা এখন পর্যন্ত যে ম্যাচগুলো হয়েছে বিশ্বকাপের সেই ম্যাচগুলোতে দেখেছি যে লো স্কোরিং ম্যাচ হয়েছে। গতকালকেও একটি ম্যাচ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে 119 রান করেছিল ভারত এবং সেই রানটাও কিন্তু টপকাতে গিয়ে 6 রানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের জন্য আসলে যেমনটা আসলে স্টার্টিংটা ছিল উইকেট তুলে নিয়ে বারবার যেমনটা দেখেছি তানজিম সাকিব এবং কি তাসকিনের কথা বলতে হয়, তারা আসলে যেভাবে ব্রেক থ্রু এনে দিয়েছেন আর্লি সেই ধারাবাহিকতাতে ছেদ পড়েছে। তবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমরা দেখেছি যে দর্শকদের মাঝেও কিছুটা হতাশা তৈরি হয়েছে। মাঝে ক্যাচ মিস হয়েছে লিটন দাসের। অনেক দর্শক আসলে বলছিলেন খেলার মোড় হয়তো বা এখান থেকে ঘুরে যেতে পারে, কারণ সাউথ আফ্রিকার মতো দলের বিপক্ষে যখন এ ধরনের ক্যাচ মিস হবে তখন কিন্তু প্রতিপক্ষ দলকে কিন্তু বিপদে পড়তে হবে এবং কি সেটাই হচ্ছে। আসলে দেখা যাচ্ছে ক্লাসেন এবং কি মার্করাম তারা কিন্তু আসলে কিছুদিন আগে আইপিএল খেলে এসেছেন, দুর্দান্ত ফর্মে ছিলেন এবং কি সেই ফর্মটা কিন্তু এখানে দেখাচ্ছেন। যে কোনো একজন ব্যাটসম্যানই কিন্তু আসলে প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে, সেটা আমরা এর আগেও বিভিন্ন সময় দেখেছি। এই দুই ব্যাটসম্যানকে মিলারের কথা বলতে হয়, তাকে আসলে বলাই হয় কিলার মিলার। এখন দেখার বিষয় আসলে বাংলাদেশের কে আসলে কতটুকু মানে সামনে আসলে কতটা বড় আসলে স্কোর দাঁড় করা। এখন পর্যন্ত শেষ যেই 3 ওভার রয়েছে সেই জায়গায় আসলে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ রানটাকে আটকিয়ে রাখা এবং কি যারা বোলার রয়েছে তারা নিশ্চয়ই সেই কাজটা করবেন। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর টিএসসি থেকে। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণ থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 5 দশকের বন্ধু পরিবারকে পাশে পেয়ে আবেগ আপ্লুত শেখ হাসিনা। দিল্লির হোটেলে এসে দেখা করলেন সোনিয়া, প্রিয়াঙ্কা, রাহুল গান্ধী। জুলাইয়ে আবারও হতে পারে ভারত সফর। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের 2 ভাইয়ের এনআইডি জালিয়াতির ঘটনায় তদন্ত কমিটি। হারিস জোসেফ শুধু নিজেদের নয়, নাম পরিবর্তন করেছে বাবা মায়েরও। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।